ওকে, শুরু করি। হ্যাঁ, তো আমরা শুরুতেই বলছি যে এখানে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। তা আজকে দেখি আমার প্ল্যান হচ্ছে ফার্স্টে আপনাদেরকে এখানে যেহেতু আমরা পাওয়ার ইলেকট্রনিক্স পড়তেছি, ভালো করে শুনেন। যেহেতু আমরা এখানে পাওয়ার ইলেকট্রনিক্স পড়তেছি, সো এখানে আমরা বেসিক্যালি পড়ব পাওয়ার বিজেটি। পাওয়ার বিজেটি। তো এই পাওয়ার বিজেটি, বিজেটি মানে কি জানেন? এই বিজেটি মানে কি, ফুল ফর্মটা কি? বিজেটি ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো আমরা যখন পাওয়ার বিজিটি বলবো, এর মানে হচ্ছে সে নর্মাল বিজিটির তুলনায় এর পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি অনেক বেশি। পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি অনেক বেশি, তার মানে অনেক বেশি রেঞ্জের কারেন্ট এবং ভোল্টেজ নিয়ে সে ডিল করতে পারবে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন নর্মাল বিজেটি অ্যান্ড পাওয়ার বিজেটি। তো এরপরে আমাদের থাকবে অ্যাকচুয়ালি, পাওয়ার বিজেটির পরে থাকবে, আমরা পড়বো হচ্ছে আইজিবিটি। আইজিবিটি। আইজিবিটি ফুল ফর্ম কেউ জানেন? আইজিবিটি ফুল ফর্ম হচ্ছে ইনসুলেটেড ইনসুলেটেড গেট। তারপরে বিটি বলতে পারবেন না? বিটি কি? বাইপোলার ট্রানজিস্টর। আইজিবিটি মানে হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। আচ্ছা, তো এরপরে আমরা দেখব হচ্ছে এসসিআর। এটি হচ্ছে সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার। এটা হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। ওকে। তো এই যে আমাদের যে টপিকগুলো আছে বা এই যে সুইচগুলো আছে, এগুলো আমরা এই সুইচগুলোর সম্বন্ধে আমরা আসলে কি কি, ওভারঅল কি কি বিষয় নিয়ে আমরা একটু পড়াশোনা করব। প্রথমে আমরা কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে। দেন আমাদের লাগবে হচ্ছে স্ট্রাকচার। দেন আমাদের লাগবে হচ্ছে স্ট্রাকচার। তারপর হচ্ছে সিম্বল। দেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওয়ার্কিং প্রিন্সিপাল আর ক্যারেক্টারিস্টিক্স, এই কয়েকটা জিনিস আমরা পড়বো। ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। সো বেসিক্যালি ওয়ার্কিং প্রিন্সিপালটা যখন আমি আপনাদেরকে পড়াবো, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যখন স্ট্রাকচারটা পড়ানো হবে তখনই এটা এর মধ্যে পড়ানো হয়ে যাবে। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আমরা একটু শুরু করি প্রথমে বিজেটি নিয়ে। দ্যাট মিন্স পাওয়ার বিজেটি, নর্মাল বিজেটি না। আবারও বলছি, এটা হচ্ছে পাওয়ার বিজেটি। তো প্রথমে আমি আপনাদেরকে সিম্বলটা দেখাই। বিজেটির সিম্বল কারো মনে আছে? বিজেটির সিম্বল মনে আছে কারো? কয়টা টার্মিনালের ডিভাইস বিজেটি? এটা তো বলা উচিত, বিজেটি কয় টার্মিনালের ডিভাইস? স্যার তিনটি। হ্যাঁ, বিজেটি হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস। তাহলে আমরা যদি এখন বিজেটি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে থ্রি টার্মিনাল ডিভাইস। সো পাওয়ার থ্রি টার্মিনাল। তো কি কি থাকে? এটা হচ্ছে বেস, দেন এমিটার, আর কি থাকে? কালেক্টর। সো এই তিনটে জিনিস থাকে, বেস, এমিটার এবং কালেক্টর। সো এখন যদি আমি নর্মাল বিজিটিটা আমি আপনাদেরকে একটা দেখাই, তাহলে কিরকম? জাস্ট এটা আর কিছু না, সেটা হচ্ছে আপনার এনপিএন জাংশন, এনপিএন জাংশন, এই এনপিএন জাংশন থাকে।
এরকম। এটাই ছিল নর্মাল বিজেটি। এবং এটা এনপিএন ট্রানজিস্টর বলতেছি। এখানে এনপিএন কেন এই যে কেন এখানে এনপিএন ট্রানজিস্টর আমরা শুরু করতেছি, আমরা জাস্ট পিএনপি দেখাবো না, একটা নিয়েই পড়াশোনা করি, বাকিটা এমনি বুঝে যাবেন। এটা আসলে ইলেকট্রনিক্সে দেখছেন, আমি জাস্ট আপনাকে এটা একটু রিমাইন্ডার দিচ্ছি, যাতে করে যখন আমরা পাওয়ার বিজেটি পড়বো তখন যেন একটু বুঝতে সুবিধা হয়। তো বিজেটির সিম্বলটা কিরকম ছিল? বিজেটির সিম্বলটা অ্যাকচুয়ালি কিরকম ছিল? সো এটা ধরেন আমাদের বেস, এটা ধরেন আমাদের এমিটার, আর এটা ধরেন কালেক্টর। তো যদি এরকম হয়, তাহলে কারেন্ট ফ্লোটা কোথা থেকে হয়? কারেন্ট ফ্লোটা কিরকম হয়? কালেক্টর থেকে এমিটারের দিকে, তাই না? অবশ্যই বেসে একটা সিগন্যাল প্রদান করতে হবে। সো এটা ছিল আমাদের নর্মাল বিজেটি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সিম্বল। সো সিম্বলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের কোনো পার্থক্য নাই। সিম্বলের ক্ষেত্রে আপনার নর্মাল বিজেটি এবং পাওয়ার বিজেটির মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? তো এখন আমরা যদি একটু আরেকটু বিস্তারিত যাই, দেখেন। তো এখন আমরা চলে যাচ্ছি পাওয়ার বিজেটি নিয়ে। তো পাওয়ার বিজেটি স্ট্রাকচারটা এরকম না। এটা কিন্তু আমরা স্ট্রাকচার নিয়ে এখন দেখতেছি, স্ট্রাকচার। এখন যদি আমি আপনাদেরকে পাওয়ার বিজেটি স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলি, তাহলে কিরকম পাওয়ার বিজেটিটা দেখতে, বা স্ট্রাকচারটা কিরকম? দুইটার মধ্যে কি কোনো পার্থক্য দেখতেছেন স্ট্রাকচারের ক্ষেত্রে? এটা ছিল নর্মাল বিজেটি, যেখানে তিনটা টার্মিনাল ছিল এরকম। এটা ছিল নর্মাল বিজেটি, এবং এটা হচ্ছে পাওয়ার বিজেটি। কোনো ডিফারেন্স লক্ষ্য করা যায়? জি স্যার। এখানে দেখেন, আমরা এখানে এন পি এন একটা সিম্পল জাস্ট এরকম ছিল, বাট এখানে কিন্তু এন প্লাস, এন মাইনাস এবং দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে পি, পি টাইপ সেমিকন্ডাক্টর আছে আর কি। তো এরকম। তো এখানে ছিল আপনার তিনটা লেয়ার, এখানে কয়টা লেয়ার? চারটা। এন প্লাস, পি, এন মাইনাস এবং এন প্লাস। এই যে এমিটারটা এখানে কানেক্ট করা আছে এন প্লাস এর সাথে, এটা হচ্ছে আমাদের বেস যেটা পি। আর এন প্লাস অপর প্রান্তে যে এন প্লাস, সেটা আমার কালেক্টরের সাথে কানেক্ট করা হয়েছে। তার মানে এইটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের এমিটার সাইড, এটা হচ্ছে আমাদের বেসের সাইড, আর এটা হচ্ছে কি আমাদের কালেক্টর সাইড। এখন মাঝখানে এই যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা, যার থেকে মাইকের নয়েজ আসতেছে, মাইকটা অফ করতে হবে। শামিমা আপু, মাইকটা অফ করেন। ওকে, তাহলে যেটা দেখাচ্ছিলাম দেখেন, এটা ছিল আমাদের এমিটার, এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে কালেক্টর। আর মাঝখানে এই যে, মাঝখানে আমরা এক্সট্রা যে লেয়ারটা দেখতে পাচ্ছি, যেটা যেখানে ছিল না। এখানে ছিল এমিটার, এটা ছিল কালেক্টর এবং এটা ছিল বেস। সো এখানকার যে এমিটার এন, সেটা এখানকার এমিটার এন প্লাস। এখানে যে বেসে যেটা পি, সেটা কিন্তু এই যে পি আছে। আর কালেক্টরে যেটা এন, সেটা কিন্তু যেখানে এন প্লাস। এবং এই তিনটা শেষ হয়ে যাওয়ার পর এখানে আমার একটা এক্সট্রা লেয়ার আছে। এই যে এক্সট্রা লেয়ার দেখতে পাচ্ছেন, এই এক্সট্রা লেয়ারটাকে বলা হয় কালেক্টর ড্রিফট রিজিয়ন। এটাকে কি বলা হয়েছে? কালেক্টর ড্রিফট রিজিয়ন।
সো এই যে কালেক্টর ড্রিফট, এটাকে কালেক্টর ড্রিফট রিজিয়ন বলা হচ্ছে কেন? এটাকে কালেক্টর ড্রিফট রিজিয়ন বলা হচ্ছে কেন? আপনি দেখেন তো এর অবস্থানের দিক দিয়ে এটা কার কাছাকাছি, কালেক্টরের না? অবস্থানের দিক দিয়ে এটা কিন্তু কালেক্টরের কাছাকাছি। সো আমরা বলতে পারি অ্যাজ ক্লোজলি সিচুয়েটেড টু, অ্যাজ ক্লোজলি সিচুয়েটেড টু না লিখে লিখে নিয়ার কালেক্টর রিজিয়ন। সো এটা কিন্তু কালেক্টর রিজিয়নের কাছাকাছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কালেক্টর। এই জন্য এই যে এখানে কালেক্টর শব্দটা চলে আসছে। সো যেহেতু এটা ড্রিফট রিজন, এখন এটার কাজ কি? এই লেয়ারটা আমি যদি ইনক্লুড করি বা এখানে আমি দেই, তো এই লেয়ারটার আসলে কাজ কি? এই লেয়ারটার কাজ হচ্ছে সে আপনাকে, আমি লিখে নিই তারপরে দেখেন বুঝেন। টু হ্যান্ডেল লার্জ অ্যামাউন্ট অফ ব্রেকডাউন ভোল্টেজ, টু হ্যান্ডেল লার্জ অ্যামাউন্ট অফ ব্রেকডাউন ভোল্টেজ আন্ডার রিভার্স বায়াস কন্ডিশন। তো তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে রিভার্স বায়াস কন্ডিশনে, সে যে আপনার রিভার্স বায়াস কন্ডিশন মানে হচ্ছে যে ব্রেকডাউন যখন ঘটবে, তো ব্রেকডাউনের, সেই জন্য আপনার রিভার্স বায়াস কন্ডিশনে লার্জ অ্যামাউন্ট অফ ব্রেকডাউন ভোল্টেজ, তার মানে রিভার্স যে ভোল্টেজটা, সেটা যেন সে হ্যান্ডেল করতে পারে খুব তাড়াতাড়ি যেন, বা খুব অল্প ভোল্টেজে যেন এর ব্রেকডাউনটা না হয়। এই জন্য এখানে একটা কালেক্টর ড্রিফট রিজিয়ন এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে সে আপনার নর্মাল বিজেটি যদি ধরেন আপনার 2-3 ভোল্টেজ ব্রেকডাউন মানে রিভার্স ভোল্টেজ যদি সহ্য করতে পারতো, এ আপনার কিলো ভোল্টের রেঞ্জেরও রিভার্স ভোল্টেজ সহ্য করতে পারবে। কথা বুঝে গেছে? তাহলে আমার কালেক্টর ড্রিফট রিজনের কাজ কি সেটা বললাম, বুঝে গেছে? এখন যে জিনিসটা ব্যাখ্যা দিচ্ছি দেখেন, এখনো কিন্তু আমি স্ট্রাকচারের মধ্যেই আছি। তো এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অক্ষরের উপরে এখানে প্লাস চিহ্ন দেওয়া, আর কিছু কিছু অক্ষরের উপরে এখানে দেখেন মাইনাস চিহ্ন দেওয়া। তো এগুলো অ্যাকচুয়ালি কি মিন করে? এটা অ্যাকচুয়ালি কি মিন করে, যদি পজিটিভ দেওয়া থাকে, এর মানে হচ্ছে সে ইন্ডিকেট করতেছে যে এটাকে, ওই অঞ্চলটাকে হেভিলি ডোপড করা হয়েছে, হেভিলি ডোপড করা হয়েছে। আর যদি মাইনাস সাইন থাকে, এটা হচ্ছে পজিটিভ সাইন আর এটা হচ্ছে মাইনাস সাইন, যে মাইনাস সাইন থাকে তার মানে হচ্ছে ওই অঞ্চলটাকে লাইটলি ডোপড করা হয়েছে। তো ডোপিং জিনিসটা কি? ডোপিং জিনিসটা হচ্ছে আপনার ইমপিউরিটি যোগ করা। যদি আপনি পি টাইপ একটা ম্যাটেরিয়াল আছে, একে যদি আপনি হেভিলি ডোপড করেন, তখন সেটা পি না বলে আমরা সেটাকে পি প্লাস বলবো। বা একটা এন টাইপ ম্যাটেরিয়াল আছে, সেটাকে যদি আপনি আরো হেভিলি ডোপড করেন, তাহলে সেটাকে এন না বলে আমরা বলবো এন প্লাস। আর ঠিক সেম পি টাইপ মেটেরিয়ালকে যদি আমি লাইটলি ডোপ করি, তাহলে সেটাকে বলা হবে পি মাইনাস। আর সিমিলারলি এন টাইপ ম্যাটেরিয়ালকে যদি আমি লাইটলি ডোপ করি, তাহলে সেটাকে বলা হবে এন মাইনাস। তাহলে প্লাস এবং মাইনাস চিহ্ন কেন দেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছেন। তো আসলে আমার এখানে হেভিলি ডোপ করার প্রয়োজনটা কি? ধরেন আমি কি বললাম, প্লাস মানে হচ্ছে আপনার হেভিলি ডোপ করা, এর মানে হলো আপনার ডোপিং মেটেরিয়ালটা এখানে বেশি, তার মানে লার্জার অ্যামাউন্ট অফ, তার মানে হচ্ছে লার্জার অ্যামাউন্ট অফ ডোপিং ম্যাটেরিয়ালস, তার মানে এখানে ডোপিং ম্যাটেরিয়ালসটা বেশি। তো আমি এখানে ডোপিং বেশি কেন করব? এখানে আমার ডোপিংটা আমি কেন বেশি করব, যাতে করে ডোপিংটা এই কারণে বেশি করা হয়, যাতে করে আমি লার্জার পাওয়ার অথবা লার্জার ভোল্টেজ আমি হ্যান্ডেল করতে পারি। এই জন্য আমাদের এখানে ডোপিং এর অ্যামাউন্টটা বেশি থাকে। এই ক্ষেত্রে দেখবেন যে এই জন্য বিজেটিতে আপনার নর্মাল ডোপিংই করা হচ্ছে, বাট যখন আমি পাওয়ার বিজেটি নিয়ে কথা বলছি, তখন দেখেন আপনার হাইলি ডোপড করা হচ্ছে। কথা বুঝে গেছে?
এখন যদি একটু খেয়াল করে দেখেন যে টপ লেয়ার যেটা, তাহলে এখানে আমরা এটাকে বল, টপ লেয়ার কোনটা? টপ লেয়ার হচ্ছে যেটা, এটাকে আমরা টপ লেয়ার বলছি, এটাকে আমরা বলতেছি টপ লেয়ার। এখনো কিন্তু স্ট্রাকচারই পড়াচ্ছি, গঠনটা। তাহলে এটা হচ্ছে আমাদের টপ লেয়ার। তো একটু আজানটা শেষ হোক, তারপরে শুরু করতেছি আবার। একটু আজানের জন্য দেরি করি, একটু ওয়েট করি। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে দেখেন, আমরা এটা স্ট্রাকচার নিয়ে এখনো পড়াশোনা করছিলাম। উপরেটাকে আমরা বলতেছি টপ লেয়ার, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এখানে দেখেন এই যে টপ লেয়ার যেটা আছে, এই যে N+, এই টপ লেয়ারটা আপনার ইন্ডিকেট করতেছে কিন্তু এমিটার রিজিয়ন। তার মানে এইটা হচ্ছে কি, টপ লেয়ারটা হচ্ছে এমিটার, টপ লেয়ারটা হচ্ছে এমিটার। এবং এটা কিন্তু কি, হেভিলি ডোপ, মানে এখানে ডোপিংটা বেশি করা, হেভিলি ডোপড। আচ্ছা, এখন এখানে পুরুত্বটা দেখেন তো। আপনি যদি অন্যান্য রিজিয়ন গুলোর কথা চিন্তা করেন, এইটুকু হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর এবং কালেক্টর ডিপ রিজিয়ন, এবং এটা হচ্ছে আপনার কালেক্টর। তো এইটার যে আমার অন্য রিজিয়ন গুলোর তুলনায় আমার এই এমিটার যেটা, সেটা কি আমার থিকনেসটা অনেক কম না? তার মানে এটা হচ্ছে আমার স্মলার বা স্মল থিকনেস, পুরুত্বটা অনেক কম কম্পেয়ার টু আদার রিজিয়নস, তো এতটুকুই হচ্ছে আমার টপ লেয়ার বা এমিটারের পরিচিতি বলতে পারেন। তো এখন এরপরে রয়েছে মিডল লেয়ার। মিডল লেয়ারটা হচ্ছে যেটা যেটা পি টাইপের, এটা কিন্তু পি টাইপ, এটাকে আমরা বলছি মিডল লেয়ার। এটা হচ্ছে মিডল লেয়ার। তো এটা যদি মিডল লেয়ার হয়, তাহলে আমাকে বলেন যে এটা তাহলে এই মিডল লেয়ারটা কি, কি বোঝাচ্ছে? এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে নর্মাল ডোপ, ডোপ করা, এবং এটা হচ্ছে পি বেস রিজিয়ন। এবং এটা আপনার কি প্রকাশ, এটা কোন ইয়ারটাকে প্রকাশ করতেছে বলেন তো? বেসটাকে না? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের বেস। এবং এরপরে আমরা যদি এটা দেখি, এই লেয়ারটা দেখি, এটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি, এই এই যে এটা হচ্ছে আপনার একদম লোয়ার লেয়ারটা, মানে সবার নিচের যে লেয়ারটা, এটা এটা হচ্ছে লোয়ার লেয়ার। আর এইটাকে আমরা বলে থাকি, যেটাকে পরিচিতি আপনাকে আগে দিছি, কালেক্টর ড্রিফট রিজিয়ন। আচ্ছা, তো এখন দেখেন এই যে লোয়ার লেয়ার যেটা আছে, এটা আপনি কি বলতে পারেন? আমি তো আপনার মোটামুটি দেখাই দিছি যে এটা আসলে কি, যে এন যেটা, এটা কোন রিজিয়নটা বলেন? লোয়ার যে লেয়ারটা, এটা কোন রিজিয়ন? এটা হচ্ছে কালেক্টর রিজিয়ন। আচ্ছা, তো এখন এইটার আসলে কাজ কি, এই কালেক্টর রিজিয়নের কাজ কি? যদি বিজেটি মনে থাকে তাহলে বলতে পারেন, এই লোয়ার রিজিয়নের কাজ হচ্ছে আপনার ইলেকট্রনস যেটা আছে, সেই ইলেকট্রনসকে কালেক্ট করা, মানে কালেক্ট দ্য ইলেকট্রনস, এটার কাজ হচ্ছে সেটা। এটার কাজ হচ্ছে ইলেকট্রনটাকে কালেক্ট করা, এবং হিট যেটা তৈরি হয় বা প্রডিউস হয়, সেই হিটটাকে কি করা, ডিসিপেট করা। এখন আমাদের এই ধরনের পাওয়ার বিজিটি কিন্তু আপনার লার্জ লার্জ পাওয়ার বা লার্জ ভোল্টেজ নিয়ে আমরা হ্যান্ডেল করি। সো এখানে আপনার পাওয়ার যে ডিসিপেশনটা হয়, সেটাও কিন্তু অনেক বেশি হইতে হয়, বেশি হয় আর কি। এই কারণে আপনার কালেক্টরের যে ক্রস সেকশনাল এরিয়া বা কালেক্টরের যে এরিয়াটা, এই এরিয়াটা বড় হইতে হয়। সো এটা ক্রস সেকশন এরিয়াটা কেন বড় হবে, কারণ এখানে আপনার হিট ডিসিপেশনটা অনেক বেশি হয় নর্মাল বিজেটির তুলনায়। সো এই কারণে আপনার এই সেকশনটা লার্জার হইতে হয়। আচ্ছা, গেল। আর কালেক্টর ডিপ রিজিয়নের কাজ কি, সেটা তো আমি আপনাকে বলছি, যে রিভার্স বায়াস কন্ডিশনে সে যাতে আপনার লার্জার ভোল্টেজটা হ্যান্ডেল করতে পারে,
ব্রেকডাউন যাতে আগেই না হয়ে যায় তাড়াতাড়ি, এই কারণে। সো এই গেল আমাদের হচ্ছে স্ট্রাকচারের দিক দিয়ে কথাবার্তা। এই যে স্ট্রাকচারের দিক দিয়ে কথাবার্তা কিন্তু হলো। আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো, যে ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে একটু হালকা পাতলা কথা বলবো। ক্যারেক্টারিস্টিক্স, এটা একটু মুছে দিই। তো আপনাকে যদি আমি বিজেটির ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে একটু কথাবার্তা বলি, আমার কাছে একটা চিত্র আছে, আমি চিত্রটা দেখাই আপনাকে। একটা মিনিট, চিত্রটা দেখাই। উম চিত্রটা কই? ওকে, দেখেন ছবিটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক্স বিজেটির জন্য। তো দেখেন আমাদের এটা কিন্তু নর্মাল বিজেটির ক্যারেক্টারিস্টিক্স এর মতো না, হ্যাঁ অনেকটা অন্যরকম, বাট একটু চেঞ্জেস আছে। তো আমরা যদি এখানে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথাবার্তাগুলো বলি, যে বিজেটি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথাবার্তা বলবো। তো এখানে আমাদের চারটা রিজিয়ন আছে। আমরা নর্মাল বিজিটিতে কিন্তু তিনটা রিজিয়ন ছিল। একটা ছিল কি, কাট অফ রিজিয়ন। কাট অফ রিজিয়ন মানে কি, নন কন্ডাক্টিং রিজিয়নটা, তাই না? যখন আপনার বিজেটির মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, তাই তো নাকি? সোজা কথা তো তাই। কাট অফ রিজিয়ন জি স্যার। সেটাই ছিল না, আপনার কোনো কারেন্ট ফ্লো জি হয় না, কালেক্টর টু এমিটার, কোনো কারেন্ট ফ্লো হয় না, এটা হচ্ছে আপনার কাট অফ রিজিয়ন। তারপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে, এরপরে ছিল অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন এবং নর্মাল বিজিটিতে ছিল স্যাচুরেটেড রিজিয়ন। বাট এই পাওয়ার বিজিটিতে ওই স্যাচুরেশন রিজিয়নের আবার দুইটা ধরন আছে। একটা হচ্ছে কোয়াজি কোয়াজি স্যাচুরেশন, আর আরেকটা হচ্ছে হার্ড স্যাচুরেশন। সো এইটা হচ্ছে আপনার পাওয়ার বিজিটির ক্যারেক্টারিস্টিক্স। তো আমাদের পাওয়ার বিজিটির ক্যারেক্টারিস্টিক্স চারটা রিজিয়ন আছে। একটা হচ্ছে কাট অফ রিজিয়ন, এটা অ্যাকচুয়ালি নন কন্ডাক্টিং মোড। নন কন্ডাক্টিং মোড, এখানে আপনার কালেক্টর টু এমিটারে কোনো কারেন্ট ফ্লো হয় না। আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখাবো, ব্যাখ্যা করবো দেখে দেখিয়ে। আর এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। এই ক্ষেত্রে যেটা হয় আমি আপনাকে বলি, প্রথমে যদি কাট অফ রিজিয়নটা বলি, এই ক্ষেত্রে যেটা হচ্ছে বেস টু এমিটার রিজিয়ন, এবং একটা হচ্ছে বেস টু এমিটার রিজিয়ন, আরেকটা হচ্ছে কালেক্টর টু বেস রিজিয়ন। কালেক্টর টু বেস রিজিয়ন, এই দুইটা রিজিয়ন আপনার কি হয়, এই দুইটা রিজিয়ন আপনার এই দুইটা রিজিয়ন আপনার রিভার্স বায়াস অবস্থায় থাকে। রিভার্স বায়াস রিভার্স বায়াস অবস্থায় থাকে। আর অ্যাক্টিভ রিজিয়নে যেটা হয়, আপনার বেস টু এমিটারের যে রিজিয়নটা আছে, জাংশনটা আছে, বেস টু এমিটার জাংশন, সেটা হয় আপনার ফরওয়ার্ড বায়াস, ওটা ফরওয়ার্ড বায়াসে থাকে। এবং কালেক্টর টু বেসের যে জাংশনটা থাকে, সেটা থাকে আপনার রিভার্স বায়াস অবস্থায়। সেটা থাকে রিভার্স বায়াস অবস্থায়। এগুলো মনে রাখতে হবে, আস্তে আস্তে ব্যাখ্যা করব। আর কোয়াজি স্যাচুরেশন এবং হার্ড স্যাচুরেশন এটা নিয়ে বিস্তারিত পড়াবো না, যদি সময় পাই পড়াবো। বাট আপাতত এতটুকু মনে রাখেন যে এই দুইটা রিজিয়নে আপনার বেস টু এমিটার যে জাংশনটা আছে এবং কালেক্টর টু বেস যে জাংশনটা আছে, এই দুইটাই আপনার হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকে। তো আমরা এখানে দেখি যে ক্যারেক্টারিস্টিক্সটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো দেখেন এইটা হচ্ছে আমাদের তাহলে কাট অফ রিজিয়নটা কোন জায়গায় এখানে। এই যে কাট অফ রিজিয়ন, এই যে আপনার এখানে একটা লাইন, এই যে এটার উপর দিয়ে চলে গেছে এরকম। এটা হচ্ছে আপনার কালেক্টর রিজিয়ন। আপনি যদি দেখেন এক্স এক্সিস বরাবর আছে ভিসিই। এই ভিসিই মানে হচ্ছে কি, ভোল্টেজ অ্যাক্রস কালেক্টর অ্যান্ড এমিটার।
মানে কালেক্টর এবং এমিটারের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটাই হচ্ছে ভিসিই। আর ওয়াই এক্সিসে আছে হচ্ছে কালেক্টর কারেন্ট, মানে কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায়। আপনি একটু খেয়াল করে দেখেন, এটাকে কিন্তু আমরা বলতেছি কাট অফ রিজিয়ন, এই যে এটাকে, এই রিজিয়নটাকেই, যেটা আর এই যে রেড কালার দিয়ে আমি সলিড লাইন, রেড সলিড লাইন দিয়ে যেটা আমি আঁকছি, ড্যাশ লাইন, এই যে রেড সলিড লাইন, এই যেটা, এখানে দেখেন আপনার কি কোনো কারেন্টের ভ্যালু আছে? আইসি কত এখানে? এখানে আইসি কত? কেউ বলতে পারে না, এটা কোনো জিরো। কথা? আপনার আপনার আইসি কোন বরাবর আছে? ওয়াই এক্সিস বরাবর না? তো এই লাইনের কি আপনার ওয়াই এক্সিস বরাবর কোনো ভ্যালু আছে? না স্যার। ওয়াই এক্সিস বরাবর ভ্যালু না থাকলে ওয়াই এক্সিস আছে এখানে কালেক্টর কারেন্ট, তাহলে আইসির ভ্যালু কত হবে? জিরো হবে স্যার। জিরো। জিরো স্যার। সো আমরা বললাম যে ওই যেটা হচ্ছে নন কন্ডাক্টিং মোড, এটার জন্য এটাকে বলতেছে কাট অফ রিজিয়ন। সো এইটা হচ্ছে আমাদের কাট অফ রিজিয়ন। এটা হচ্ছে এমন একটা অবস্থা যে অবস্থায় আপনার বেস থেকে কালেক্টরে, সরি কালেক্টর থেকে এমিটারে কোনো কারেন্ট ফ্লো করে না। এটা কখন হয়? যখন আপনি যখন আই বি ইকুয়ালস টু জিরো থাকে। যখন আই বি ইকুয়ালস টু কি থাকে? জিরো থাকে, দ্যাট মিনস আপনি বেইজে কোনো পালস দেন নাই, বা বেইজে কোনো ভোল্টেজ আপনি অ্যাপ্লাই করেন নাই। এই অবস্থায় যেটা হয়, আপনার নর্মাল বিজেটির কথাই আমি আপনাকে বলি, যে নর্মাল বিজেটির চিত্র যদি আমি আপনাদেরকে দেখাই, তো এরকম ছিল, সাপোজ ধরেন এরকম, এরকম। তো এটাকে আপনি বেস ধরেন, আর এটাকে ধরেন আপনি কালেক্টর, এবং এটাকে ধরেন এমিটার। তো এখানে যদি আপনি কোনো আহ, ধরেন ভোল্টেজ অ্যাপ্লাই করেন না, এরকম যদি হয়, তাহলে কালেক্টর এবং এই যে এমিটার, এই দুইটা কি থাকে? ওপেন সার্কিটেড থাকে। তো যদি ওপেন সার্কিট থাকে, এই কালেক্টর এবং এমিটারে কিন্তু ওপেন সার্কিট থাকে, যদি তাই থাকে, তাহলে এই কোনো কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে? না না স্যার। কোনো স্যার। কালেক্টর কারেন্ট প্রবাহিত হবে না। এই জন্য এখানে আইসি ইকুয়ালস টু জিরো থাকে যদি আপনি বেজে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করেন বা কোনো পালস না দেন। এই, আর যখন আপনি আইবির একটা নির্দিষ্ট ভোল্টেজ লাগে, এই বেজে যেটা অ্যাপ্লাই করতে হয়, বা একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট লাগে, যার ফলে আপনার কি হয়, এই একটা থ্রেশহোল্ড ভোল্টেজ আমরা ওইটাকে বলে থাকি, ওটা দিলে আপনার এই কালেক্টর এবং এমিটার শর্ট হয়ে যায় এবং আলটিমেটলি সে কন্ডাকশন মোডে চলে যায়। কথা বুঝা গেছে? জি স্যার। এবং তখন লোড কারেন্টটা আপনার ফ্লো করে কালেক্টর থেকে এমিটারে। তো ওই ভিসিই যেটা থাকে, দ্যাট মিনস এর অ্যাক্রসের যে ভোল্টেজটা থাকে, যদি আমি বলি প্লাস মাইনাস ভিসিই, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকে, এই ভিসিই যেটা, এই ভিসিটাই আপনার নির্ধারণ করে আইসির অ্যামাউন্ট কত হবে। আইসির অ্যামাউন্ট কত হবে সেটা নির্ধারণ করে ভিসিই। আর এখানে যে গেট বেসের যে পোর্শনটা আছে, সে আপনার এই আহ, আপনার কন্ডাকশন কন্ডাকশন এবং নন কন্ডাকশন মোডটা নিয়ন্ত্রণ করে। তো এটা গেল আমাদের কাট অফ রিজন। অ্যাক্টিভ রিজন কোনটা? এরপর যদি আপনি দেখেন আমার ক্যারেক্টারিস্টিক্স গুলো কিরকম শো করতেছে, এই যে দেখেন, একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এখানে ছিল আইবি জিরো, তার মানে আমি এখানে বেজে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই। এরপরে ধরেন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, যার ফলে ওই বেজের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো করলো, এটা হচ্ছে আইবি ওয়ান। এরপরে হচ্ছে আরো একটু ভোল্টেজ বাড়াই দিলাম, যার ফলে আরেকটু ভোল্টেজ অ্যাপ্লাই করলো। সো আপনি যত বেজে ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, আপনার এই যে আপনার এটা কন্ডাকশন মোডে চলে যাবে, এবং ভিসিই, এই যে ভিসিই বাড়ানোর সাথে সাথে আপনার আইসিও বাড়তে থাকবে। গ্রাফটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন এখানে আরো কিছু প্যারামিটারস আছে যেটা নিয়ে আমাদের একটু কথাবার্তা বলতে হবে। এখানে দুইটা ব্রেকডাউন আমরা চিত্রে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রাইমারি ব্রেকডাউন, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি ব্রেকডাউন। মানে এখানে দুই ধরনের ব্রেকডাউন ঘটতে পারে, একটাকে বলতেছি আমরা প্রাইমারি ব্রেকডাউন, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি ব্রেকডাউন। তার আগে আমরা হচ্ছে এই ভোল্টেজ নিয়ে একটু কথা বলবো। একটা হচ্ছে ভি ভি এস ইউ এস, আর আরেকটা হচ্ছে ভিভিসিইও। এই দুইটা ভোল্টেজ আসলে কি? এই ভিভিএসইউএস এটা মানে কি? এটা এটা অ্যাকচুয়ালি কি করে, এটা কি ভোল্টেজটা বোঝায়? আমি লিখে দিচ্ছি, তারপরে আপনি ভালো করে বুঝতে পারবেন।
তো এখানে বেশ কিছু জিনিস বুঝার আছে। সেখানে আমি বলছি এটা হচ্ছে মিনিমাম কালেক্টর টু এমিটার ভোল্টেজ, মানে মিনিমাম আপনার এখানে সেই ভোল্টেজটাকে নির্দেশন করতেছে যে সে আপনার হাই ফ্লো অফ কারেন্টটাকে স্টেবল ম্যানারে সাস্টেন করতে পারবে, কিন্তু সে তখনও আপনার আনকন্ট্রোল যে ব্রেকডাউনটা আছে সে ব্রেকডাউনে সে যায় নাই। তাহলে দেখেন ব্রেকডাউনটা, সে কিন্তু আনকন্ট্রোল ব্রেকডাউনে যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই পরিমাণ ভোল্টেজ আপনার ওই কালেক্টর এবং এমিটারের অ্যাক্রসে, সেই পরিমাণ ভোল্টেজ, যে পরিমাণ ভোল্টেজ আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার হচ্ছে কি হবে যে আপনার ভোল্টেজ ওই ফিক্স রেখে সে হচ্ছে আপনার কারেন্ট, একটা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট যাবে, কিন্তু সেই কারেন্ট যাওয়ার ফলে কি হবে, বিজিটিটা নষ্ট হবে না। কথা বুঝাতে পারছি? জি স্যার। আপনি যদি এই ভোল্টেজের পরে যদি আপনি এই ভোল্টেজের পরে যদি আপনি আগায় যান বা বাড়ায় দেন কালেক্টর টু এমিটারের অ্যাক্রসে, তাহলে যেটা হবে ওই ভোল্টেজটা ওই কালেক্টর টু এমিটারের অ্যাক্রসে ভোল্টেজটা স্থিরই থাকবে, বাট আপনার ওই কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা বাড়তে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে ভিভিসিইও। এটা অ্যাকচুয়ালি কি, এটা আমি আপনাদেরকে লিখে দেই। ওকে, তো এখানে আমরা কি বলছি, এটা হচ্ছে, এটা ছিল মিনিমাম যে ভোল্টেজটা ছিল, এখানে কিন্তু কথায় বলা ছিল মিনিমাম, এটা ছিল মিনিমাম। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম সে পরিমাণ ভোল্টেজ, যে পরিমাণ ভোল্টেজ আপনি অ্যাপ্লাই করতে পারবেন কালেক্টর এবং এমিটারের অ্যাক্রসে। অবশ্যই আপনি কি করবেন, বেসটাকে ওপেন সার্কিট রেখে, মানে বেসে কিন্তু তখন আর কোনো কি থাকবে না, বলেন, বেসে কি ভোল্টেজ থাকবে? না স্যার। বেজে ভোল্টেজ দিব না আমরা, বেজে কোনো সিগন্যাল থাকবে না। তো বেজে ভোল্টেজ না রেখে, এটা মাথায় রাখতে হবে, বেজে ভোল্টেজ না থাকা মানে কি, আমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি আমি একটু খেয়াল করি তাহলে সেটা কোনটা বোঝায়, এখানে আমার বেজে ভোল্টেজ আছে না এইটাতে, কারণ কি আমার তো কারেন্ট আছে তো, তাই না, একটা কারেন্ট যাচ্ছে তো, সো এখানে তো আমার বেজে ভোল্টেজ আছে। তো আমার বেজে ভোল্টেজ না থাকা মানে কি, বা বেজটাকে ওপেন করে রাখে মানে কি, এই লাইনটা না, এই লাইনটা কিন্তু, কারণ কি এখানে তো আমার বেজে কোনো কারেন্ট নাই, সো বেজটাকে ওপেন রাখা মানে বেজে কোনো কারেন্ট নাই, তার মানে এটা হচ্ছে সেই পরিমাণ ভোল্টেজ, ম্যাক্সিমাম সেই পরিমাণ ভোল্টেজ বেজে, বেজটাকে ওপেন রেখে যে পরিমাণ ভোল্টেজটা আপনি অ্যাপ্লাই করতেছেন কোথায়, কালেক্টর টু এমিটার অ্যাক্রসে, এবং যে ম্যাক্সিমাম ভোল্টেজটা আপনি অ্যাপ্লাই করতেছেন, ম্যাক্সিমাম যে পরিমাণ অ্যাপ্লাই করলে আপনার এই ডিভাইসটার ইরিভার্সিবল ড্যামেজ হয় না, মানে একদম পার্মানেন্টলি নষ্ট হয়ে যায় না। ঠিক আছে, ইরিভার্সিবল ড্যামেজ মানে পার্মানেন্টলি নষ্ট হয়ে যাচ্ছে না। তো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলতেছি বিভিসিইও। কথা বুঝা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এইটা এখন আর জাস্ট দুইটা জিনিস আপনাকে সংক্ষেপে বলে দিই, এখানে দুই ধরনের ব্রেকডাউন আছে যেটা আমি আপনাদেরকে বলছি, একটা হচ্ছে প্রাইমারি ব্রেকডাউন আর একটা হচ্ছে কি সেকেন্ডারি ব্রেকডাউন। তো
এই দুইটা ব্রেকডাউন একটু ডিফারেন্ট। তো কি, এই প্রাইমারি যে ব্রেকডাউনটা এইটা কার জন্য হয় এটা আমাদের জানতে হবে, আর সেকেন্ডারি ব্রেকডাউনটা কার জন্য হয় এটা আমাদের জানতে হবে। তো প্রাইমারি ব্রেকডাউন যেটা হয় সেটা হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন। এটা এটা তো নাম শুনছেন, জানি না আপনাদের মনে আছে কিনা। অ্যাভালেন্স ব্রেকডাউন মানে কি, যে আপনার ইলেকট্রন গুলো এতই গতিশক্তি পেয়ে যায় যে আপনার তারা অনেক দ্রুত মানে অনেক গতিতে চলাফেরা করে, এবং আলটিমেটলি আপনার যে কারেন্টের যে ফ্লোটা, সেই কারেন্টের ফ্লোটা অনেক বেশি হয়। একটা নির্দিষ্ট পরিমাণ আপনি যখন একটা তাকে পটেনশিয়াল তার অ্যাক্রসে দিবেন, তখন ওই অবস্থায় সে এমনই গতিশক্তি পায় ইলেকট্রনটা, যার ফলে ইলেকট্রনের চলাফেরা বা কারেন্টের পরিমাণে বা কারেন্টের ফ্লোটা অনেক বেশি পরিমাণে হয়। তো এই প্রাইমারি ব্রেকডাউনটা হচ্ছে সেই ঘটনার কারণে হয় যেটাকে আমরা বলতেছি অ্যাভালেন্স ব্রেকডাউন। সো এইটা অ্যাকচুয়ালি আপনার এই যে ব্রেকডাউনটা বা প্রাইমারি ব্রেকডাউনটা হচ্ছে কি, এটা হচ্ছে অনেকটা অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের মতো। এবং আলটিমেটলি এই ব্রেকডাউনটা যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে ভোল্টেজের কারণে। তার মানে এটা হচ্ছে ভোল্টেজ রিলেটেড ঘটনা, তার মানে ভোল্টেজ রিলেটেড ফেনোমেনন, মানে হচ্ছে ভোল্টেজ রিলেটেড কারণে আপনার এই অ্যাভালাঞ্চে ব্রেকডাউনটা হয় বা প্রাইমারি ব্রেকডাউনটা হয়। এটা আপনার ইভেন, যেহেতু এটা ভোল্টেজের কারণে হয়, সো আপনার ইভেন যদি কারেন্ট লো থাকে তাহলেও আপনার এটা হইতে পারে। কারণ কি, আমি তো আগেই বলছি এটা কিসের কারণে হচ্ছে, এটা কিসের কারণে হচ্ছে, ভোল্টেজ। ভোল্টেজ। সো এটা ভোল্টেজের কারণে হবে। যদিও আপনার লো কারেন্ট প্রবাহিত মানে লো কারেন্ট, এটা হচ্ছে লো কারেন্টের, যদিও আপনার এখানে লো কারেন্ট থাকে, তারপরেও সে আপনার যেহেতু এটা প্রাইমারি ব্রেকডাউনটা আপনার ভোল্টেজের কারণে হয়, তো এটা আপনার কারেন্ট লো থাকলেও এই ঘটনাটা ঘটতে পারে। এই জন্য আমরা বলতেছি এটাকে প্রাইমারি ব্রেকডাউন। আর সেকেন্ডারি ব্রেকডাউনটা কিরকম, ধরেন সেকেন্ডারি ব্রেকডাউনটা কি, এইটা আপনি খুব সহজে বুঝতে পারবেন, এটা তেমন কোনো আহামরি কিছু না। ধরেন আমি আপনাকে কি বলছি যে আপনার কালেক্টরের যে সাইডটা এটা অনেকটা মোটা হয় না, বলছি না, কালেক্টরের সাইডটা কি হয়, মোটা রাখা হয়। কারণ কি, আপনার যাতে পাওয়ার ডিসিপেশনটা ভালো হয়। তো সেকেন্ডারি ব্রেকডাউনটা কখন ঘটে, যখন দেখেন অনেক এক্সেসিভ পাওয়ার, যখন এক্সেসিভ অতিরিক্ত পাওয়ার যখন ডিসিপেশন হবে, অতিরিক্ত পাওয়ার ডিসিপেশন হইলে আপনার কি হয়, ধরেন একটা লোকালাইজড হিটিং হয়। এটা কি বোঝাচ্ছে আমি আপনাকে বলি। লোকালাইজড হিটিং মানে কি, ধরেন এরকম একটা আপনার স্ল্যাব আছে বা এরকম একটা টুকরা আছে, সহজ কথায়। তো যখন আপনার হিট হিট হলে কি, সে আপনার এই ক্রস সেকশন অনুযায়ী তো আপনার হিটটা ডিসিপিট হয়, তাই না, চারদিকে ছড়িয়ে যায় হিটটা। তো যখন আপনার অতিরিক্ত পরিমাণে হিট হবে তখন কি হবে জানেন, এরকম ছোট ছোট এরিয়া তৈরি হবে। এরকম ছোট ছোট এই পুরাটা টুকরার ভিতরে এরকম ছোট ছোট এরকম ছোট ছোট এরিয়া তৈরি হবে। যেসব এরিয়াতে আপনার কি হবে, অনেক ওই ওই এরিয়া থেকে আপনার খুব বেশি হিট তৈরি হবে। মানে সব জায়গায় সমান না, কিছু কিছু জায়গা থাকবে অতিরিক্ত পরিমাণে হিট হবে। এই জন্য বলা হচ্ছে লোকালাইজড হিটিং। মানে এসব ছোট ছোট মানে কিছু কিছু লোকাল এরিয়াতে। তো ওইসব জায়গায় যখন আপনার অনেক হিট হবে ওইসব ছোট ছোট জায়গায়, তখন তারা আপনার কি করবে, থার্মাল রানওয়ে দেখা দিবে। এটাগুলো আপনারা পড়ছেন, থার্মাল রানওয়ে। এবং আলটিমেটলি পার্মানেন্ট ড্যামেজড হয়ে যাবে। আলটিমেটলি ওই পাওয়ার যে বিজিটিটা আছে সেটা পার্মানেন্টলি ড্যামেজড হবে। কথা বুঝে গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখান থেকে কি কি দেখলাম, এখান থেকে আমরা দেখলাম বিজেটিটার আমরা স্ট্রাকচার দেখছি, দেন হচ্ছে বিজেটিটার আমরা সিম্বল দেখছি, পাওয়ার বিজেটি আর কি, পাওয়ার বিজেটি নিয়ে কথা বলতে বলতেছি। পাওয়ার বিজেটির স্ট্রাকচার দেখেছি, তারপরে হচ্ছে পাওয়ার বিজেটির সিম্বলটা আসলে নর্মাল বিজেটি সিম্বলের মধ্যে, তাদের মধ্যে কোনো তফাৎ নাই। তারপরে পাওয়ার বিজেটির যে ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, এবং টুকটাক এখান থেকে আমরা কিছু সংজ্ঞা দেখেছি। এবং যখন স্ট্রাকচার দেখেছি তখন আমরা বেশ কিছু কোনটা কি কারণে হচ্ছে এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আমাদের অ্যাকচুয়ালি পাওয়ার বিজেটি এতটুকু পড়লেই হবে। আমরা একটু ব্রেকে যাব, ক্লাসটা শুরু হবে 8টা 5-এ। আর তখন আমি আপনাদেরকে একটা সামারি বলবো, যে অ্যাকচুয়ালি ওই যে আমরা যে প্রথমে বলছিলাম পাওয়ার বিজেটির বেসিক্স, সেটা নিয়ে আমরা একটা সামারি দিব। ঠিক আছে? জি স্যার। তাহলে আপনারা চাইলে লিভ নিতে পারেন, আমি আপাতত এটাকে ইয়া করে দিচ্ছি।
ধরেন এটা আমার মিটিংটা অন থাকবে, বাট 8টা 5-এ শুরু হবে। আপনারা 8টা 5 যদি বের হয়ে যান, তাহলে 8টা 5-এর আগে জয়েন হয়ে যান, ঠিক আছে? Okay, sir. আচ্ছা, ঠিক আছে। Yes, sir. আচ্ছা, তো ঠিক আছে, আমরা চলুন আবার শুরু করি। তো আমরা দেখছিলাম যে স্ট্রাকচারটা দেখেছিলাম পাওয়ার বিজেটির, তারপরে হচ্ছে সিম্বল দেখেছি, এবং হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স দেখেছি। এখন যেটা হলো যে, আর একটু আগে আমরা একটু দেখলাম যে ক্যারেক্টারিস্টিক্স যেটা, আমি একটু ইয়াতে যাই, হোয়াইট বোর্ডে যাই। সো এখন ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যদি আমি কথাবার্তা বলি, একটু আগেই দেখলাম যে আমাদের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স, সো এই যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা আমরা বলছি, এখানে কিন্তু আমাদের 4টা রিজিয়ন আছে পাওয়ার বিজেটির জন্য। তো একটা ছিল হচ্ছে আপনার কাট অফ রিজিয়ন, একটা ছিল কাট অফ রিজিয়ন, 2 নাম্বার হচ্ছে কি এবং অ্যাক্টিভ রিজিয়ন, তারপর হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার, এই দুইটা ছিল আপনার একটা স্যাচুরেশন নিয়ে, এবং একটা ছিল হচ্ছে আপনার কোয়াজি স্যাচুরেশন, একটা ছিল কোয়াজি স্যাচুরেশন, আর আরেকটা ছিল হচ্ছে আপনার হার্ড স্যাচুরেশন। এই এই কয়টা। তো এখন দেখেন, আমরা জানি যে একটা ট্রানজিস্টরকে আমরা হচ্ছে একটা সুইচ হিসাবে ব্যবহার করতে পারি, আবার হচ্ছে কি অ্যাম্পলিফায়ার হিসাবেও ইউজ করতে পারি। তো আমরা যখন আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সে আমাদের সুইচ হিসাবেই এইসব ট্রানজিস্টরকে ইউজ করতে হবে, ঠিক আছে? এখানে আমরা অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করব না। আবারও বলছি, পাওয়ার ইলেকট্রনিক্সে আমরা এই সকল ডিভাইসগুলোকে সুইচ হিসাবে ইউজ করব। আমাদের কাজই এইটা, অন অফ করা, ঠিক আছে? অন পজিশনে চলে যাওয়া এবং হচ্ছে অফ পজিশনে চলে যাওয়া। তো তাহলে আমরা যদি এখন এই ট্রানজিস্টরটাকে অন অফ পজিশনে বা সুইচ হিসেবে যদি আমরা ইউজ করতে চাই, এক সময় অন থাকবে আবার এক সময় অফ থাকবে, তাহলে যেটা হবে, আমাদের ট্রানজিস্টরকে স্যাচুরেশন এবং কাট অফ রিজিয়ন, এই দুইটা রিজিয়নেই অপারেট করাইতে হবে সুইচ হিসাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই দুইটা রিজনই লাগবে ফর পাওয়ার ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সো দিস টু operations are used for power electronics due to turning off বন্ধ এবং টার্নিং অন এই কাজে। সো আমাদের এই সুইচ, আমরা যখন সুইচগুলো ইউজ করব তখন অ্যাকচুয়ালি আমাদের কাট অফ এবং এই স্যাচুরেশন এই দুইটাতেই আমাদের ইউজ করাইতে হবে। আর অ্যাক্টিভ রিজিয়নটা আসলে আমাদের এখানে দরকার নাই পাওয়ার ইলেকট্রনিক্সে, বাট অ্যাক্টিভ রিজিয়নে আমরা অপারেট করাই যখন অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে হয়। এই এখন আমরা আপনাদেরকে জাস্ট একটা পাওয়ার বিজেটির একটা জাস্ট হচ্ছে একটা সামারাইজড ফর্ম দেবো আর কি। তো সেটা হচ্ছে কি পাওয়ার, সেটা হচ্ছে যে আমরা যদি এখন পাওয়ার বিজিটি সম্পর্কে জাস্ট 1 বাই 1-এ আপনাদের কিছু সামারাইজ কথাবার্তা বলবো। একটা হচ্ছে ক্যাপাসিটি, ক্যাপাসিটি নিয়ে কথাবার্তা বলবো। সো ক্যাপাসিটি কি এটা হচ্ছে যে আপনার লার্জ লার্জার কারেন্ট সে হ্যান্ডেল করতে পারে, লার্জার কারেন্ট হ্যান্ডলিং, এবং আপনার যেহেতু লার্জার কারেন্ট হ্যান্ডলিং করতে পারে এবং সো লার্জার পাওয়ারও সে হ্যান্ডলিং করতে পারবে। যদি আমি এটাকে কম্পেয়ার করি কার সাপেক্ষে, কম্পেয়ার টু নর্মাল বিজেটি, সো সেই নর্মাল বিজেটির তুলনায় সে লার্জার কারেন্ট হ্যান্ডেল করতে পারে এবং লার্জার পাওয়ারও হ্যান্ডেল করতে পারে। আচ্ছা, তো এ অ্যাকচুয়ালি আপনাকে কি অফার করে পাওয়ার বিজেটি? সেটি হচ্ছে হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স, হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স অফার করবে ইন অফ স্টেট। অফ স্টেট কন্ডিশনে সে আপনার সে আপনার হাই ভোল্টেজ রেজিস্ট্যান্স অফার করবে, এবং অন স্টেটে সে আপনার হচ্ছে
অন স্টেটে সে অ্যাকচুয়ালি আপনাকে লার্জ কারেন্ট সে হ্যান্ডলিং করবে, যেটা আমরা অলরেডি আগে বলেছি, লার্জ কারেন্ট হ্যান্ডলিং ইন অন স্টেট। এই এরপরে চলে আসলাম, এটা আপনার এরপরে আর মেইন কথাগুলো বলে যাই। সেটা হচ্ছে, যেহেতু এ আপনার লার্জ পাওয়ার হচ্ছে কি করে হ্যান্ডেল করে, অ্যাজ লার্জ পাওয়ার বলছে লার্জ কারেন্টও, সো অ্যাজ ইট হ্যান্ডেলস মোর কারেন্ট বা লার্জার কারেন্ট, যেহেতু এ বেশি কারেন্ট নিয়ে বা বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট নিয়ে সে কাজ করে, সো এর কি করতে হবে, এটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে এর মেটালিক বডিটা বেশি বড় থাকতে হবে। সো ইট শুড হ্যাভ বা ইট হ্যাজ লার্জ মেটালিক, লার্জ মেটালিক মানে ধাতুর যে বডিটা সেটা লার্জ হইতে হবে, যাতে করে সে ওখান থেকে ওই হিটটা ডিসিপেট করতে পারে, ডিসিপেট টু ডিসিপেট পাওয়ার অ্যাজ হিট। আচ্ছা, এই হলো আমাদের অবস্থা। সো আরেকটু সামারাইজ করে যাই, যেহেতু আমাদের এখানে লার্জ কারেন্ট হ্যান্ডলিং করে, এটার জন্য কি করা হয়েছে, সুতরাং যেহেতু এটা আমার লার্জ কারেন্ট হ্যান্ডলিং করে, যেহেতু লার্জ কারেন্ট হ্যান্ডলিং করে, কিভাবে করা হচ্ছে, মোর ডোপিং এর মাধ্যমে, এখানে ডোপিং এর অ্যামাউন্টটা বেশি থাকে। তো সো মোর, আপনি যদি একটু স্ট্রাকচারটা যে একটু আগে দেখালাম ওখানে দেখবেন আপনার এমিটারও কিন্তু লার্জ অ্যামাউন্ট অফ ডোপিং থাকে, কালেক্টরও থাকে। সো আমরা কি করা হচ্ছে যে লার্জ এমিটারে ডোপিং করা থাকে, কালেক্টরও লার্জ অ্যামাউন্টে ডোপিং করা থাকে, দুই জায়গাতেই। সো মোর ডোপিং, এবং তার মানে কি বলছি, যদি লার্জ কারেন্ট আমি হ্যান্ডেল করতে চাই তাহলে এমিটারে, এই কারণে হচ্ছে এমিটার ডোপিংটা বেশি হচ্ছে, এবং এই এমিটার ডোপিংটা বেশি হওয়ার কারণে আপনার গেইনটাও বেশি হচ্ছে, হাই গেইন, এই গেইনটাও আপনার বেশি হচ্ছে। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এইটাই ছিল হচ্ছে আপনাদের পাওয়ার বিজেটি নিয়ে টোটাল কথাবার্তা আমাদের। তো এতটুকু আমরা আপাতত শিখি, তারপরে দরকার হলে আমরা আরেকটু কয়েকটা টার্ম নিয়ে আলোচনা করব। তো আজকে আপাতত এইটা দরকার নাই পাওয়ার বিজেটি নিয়ে। তো এখন যেটা হচ্ছে, এখন আমরা একটু আইজিবিটিটা দেখবো, আইজিবিটিটা কিভাবে কাজ করে। আইজিবিটি, তো আইজিবিটিটা কি কাজ করে, আইজিবিটিটার ফুল ফর্ম কি, একটু আগে আপনাদেরকে বলেছি, সেটা হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। কি বললাম, আইজিবিটি হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। আরেকটা জিনিস বলে রাখি, দেখেন আমাদের কিন্তু এখানে, আমি একটু আগে যখন পাওয়ার বিজিটি বলাইলাম, আপনাকে বললাম যে এদেরকে সুইচ হিসেবে ইউজ করতে হবে। তার মানে আমরা হচ্ছে যদি বেইজে কারেন্ট না থাকে তাহলে কি ওইটা কোন কন্ডিশনে যাবে আমাকে বলেন তো, পাওয়ার বিজেটির ক্ষেত্রে বলেন, যদি আমরা অফ স্টেটে যাইতে চাই তাহলে আপনার কি করতে হবে, বেইসে কারেন্ট কত রাখতে হবে, জিরো না? আর যদি কন্ডাকশন মোডে যাই মানে অন স্টেটে রাখতে চাই, তাহলে বেইজে কারেন্ট কত রাখতে হবে, বেইজে একটা থ্রেশহোল্ডের চেয়ে বেশি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, যাতে ওই ভোল্টেজটা আপনার পাওয়ার বিজিটিকে টার্ন অন করতে সাহায্য করে, তাই তো? এই দুইটাই তো, তাই না? জি স্যার। এটা মনে রাখ, এটা বুঝতে হবে। তাহলে দেখেন, তাহলে আমি দেখতে পাচ্ছি যে যদি বিজেটিতে কারেন্ট না থাকে, মানে আমাকে এটা যখন আমরা ওয়েবসাইট আঁকবো তখন এগুলো ভালো করে মানে ভালো এখানে শুনে নেন, নাহলে ওয়েবসাইট বুঝতে পারবেন না। তার মানে আমরা যখন কোনো একটা সার্কিটে সুইচ হিসাবে যদি আমি পাওয়ার বিজেটি ইউজ করি, তাহলে যেটা হবে যে আপনার অন কন্ডিশন থাকবে কখন, যখন আপনার থ্রেশহোল্ডের চেয়ে বেশি ভোল্টেজ থাকবে, এবং থ্রেশহোল্ডের চেয়ে যদি বেশি ভোল্টেজ থাকে তার মানে বেইজের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। দ্যাট মিনস বেইজের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়
তার মানে হচ্ছে ওই আপনার পাওয়ার বিজিটিটা হচ্ছে কি অন স্টেটে থাকবে, কন্ডাকশন মোডে থাকবে, এটা মনে রাখবেন। আর যদি বেইজে কারেন্ট না থাকে, দ্যাট মিনস তাহলে তখন ওই বিজিটিটা কি থাকবে, অফ মোডে থাকবে। তার মানে আপনার কালেক্টর থেকে এমিটারে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তখন একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে। ক্লিয়ার? जी सर। তার মানে যতক্ষণ পর্যন্ত আমি কি বুঝলাম, যে যতক্ষণ পর্যন্ত আমার বেইজে আমার থ্রেশহোল্ডের চেয়ে একটা বেশি পরিমাণ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করে রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পাওয়ার বিজিটি অন থাকবে। যখনই থ্রেশহোল্ডের চেয়ে কম ভোল্টেজে চলে যাবে, তখনই ওই বিজেটিটা অফ কন্ডাকশন মোডে যাবে। ক্লিয়ার? जी सर। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা আইজিবিটি নিয়ে কথাবার্তা বলি। তো যখন দেখবেন যে আমি আবার এসসিআর পড়াবো, তখন কিন্তু জিনিসটা একটু ভিন্ন রকম হবে। তো তখন পার্থক্যটা বুঝতে হবে কখন কোন ডিভাইসের জন্য কি রকম আচরণ হয়। তো আইজিবিটি মানে হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, এবং এটারও ক্ষেত্রে কথা সেম। যতক্ষণ পর্যন্ত আপনি থ্রেশহোল্ড অ্যামাউন্টের চেয়ে ভোল্টেজটা বেশি রাখবেন, তখন আইজিবিটিটা অন কন্ডাকশনে থাকবে। আর যখন থ্রেশহোল্ডের চেয়ে কম ভোল্টেজে আপনি রাখবেন আইজিবিটির গেটে, তখনই সে অফ কন্ডাকশন মোডে চলে যাবে, মানে সে নন কন্ডাক্টিং মোডে থাকবে। এটার ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, সিমিলার টু বিজেটি, পাওয়ার বিজেটি। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি ফার্স্টে সিম্বলটা দেখি, সিম্বলটা কিরকম। বিজেটির সিম্বলটা ভালো করে খেয়াল করবেন। এটা হচ্ছে গেট, এবং এই দুইটার মধ্যে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকে গেটের সাপেক্ষে। এটা কেন থাকে? যখন এটা কেন থাকে, কেউ বলতে পারবেন? এর কিছু ধারণা আপনার জানা আছে? এই ফাঁকা জায়গাটা কেন থাকে? এই ফাঁকা জায়গাটা, এই যে এখানে এখানে যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটা কেন? এই ফাঁকা জায়গাটা হচ্ছে কারণ আপনি যখন স্ট্রাকচারটা দেখবেন, গেটের সাথে এমিটারের বা কালেক্টরের ডিরেক্ট সম্পর্ক নাই। এর মাঝে একটা সিলিকন ডাইঅক্সাইডের, গেট এবং কালেক্টরের মাঝে ডিরেক্ট কন্টাক্ট নেই। এর মাঝে একটা সিলিকন ডাইঅক্সাইড ম্যাটেরিয়াল থাকে, যেটা গেটকে কালেক্টর থেকে ইনসুলেটেড করছে, আলাদা করছে। এই সিলিকন ডাইঅক্সাইড ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। যখন স্ট্রাকচার পড়াবো তখন বোঝা যাবে। কথা বুঝে গেছে? এই কারণে এখানে ফাঁকা জায়গাটা থাকে, এগুলো বুঝতে হবে। ওকে। এবং আইজিবিটিও কিন্তু আপনার লার্জার পাওয়ার হ্যান্ডলিং করে। সো তার মানে কি হচ্ছে, আইজিবিটি ওয়াজ অলসো ইউজড ফর লার্জার পাওয়ার অ্যাপ্লিকেশনস, যেখানে আপনার লার্জ অ্যামাউন্ট অফ ভোল্টেজ বা লার্জ অ্যামাউন্ট অফ কারেন্ট এবং লার্জ অ্যামাউন্ট অফ পাওয়ার হ্যান্ডলিং করার দরকার পড়বে। এগুলো কিন্তু আপনার ওই লোয়ার অ্যাপ্লিকেশন বা লোয়ার পাওয়ার অ্যাপ্লিকেশনে ইউজ করা হয় না। কথা মনে রাখতে হবে, এগুলো লোয়ার পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য সুইটেবল নয়। আইজিবিটি ইজ ফর, পাওয়ার বিজিটির ক্ষেত্রেও কিন্তু সেম কথা। আইজিবিটি ইজ ফর লার্জার পাওয়ার রেটিংস, আইজিবিটি ইজ ফর লার্জার পাওয়ার রেটিংস, এবং আলটিমেটলি মেগাওয়াট পাওয়ার যদি হয় বা কিলো অ্যাম্পিয়ার রেঞ্জে সে এই ধরনের পাওয়ার এবং এই ধরনের কারেন্ট হ্যান্ডলিং এর ক্ষেত্রে আমরা আইজিবিটি ইউজ করতে পারি, আর কি। এখন যেহেতু দেখেন কারেন্টের অ্যামাউন্ট বেশি, ফর এক্সাম্পল কিলো অ্যাম্পিয়ার রেটিং এর, সো এখানে অনেক পরিমাণ কারেন্ট ফ্লো করে। সো অনেক পরিমাণ কারেন্ট ফ্লো করলে আপনার হিটের পরিমাণটাও বেশি হবে। সো হিটের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আপনার কিন্তু ওই হিটটাকে ডিসিপেট করার জন্য লার্জার ক্রস সেকশন লাগবে। যত লার্জ, মানে ক্রস সেকশনের অ্যামাউন্টের পরিমাণ যত বেশি বড় হবে, আপনার হিটটা তত ভালো ডিসিপেট হবে। সো যেহেতু এখানে আমার কারেন্টের পরিমাণ বেশি, আপনার হিটের পরিমাণ বেশি হবে। আর হিটের পরিমাণ যদি বেশি হয়, তাহলে আমাকে ওটাকে ডিসিপেট করার জন্য লার্জার ক্রস সেকশন লাগবে। সো লার্জার ক্রস সেকশন নিডেড। বুঝা গেছে? হুম। जी सर। এখন হচ্ছে আমরা এটা কিছু অ্যাডভান্টেজ দেখি, যে আমরা কেন আইজিবিটিটা ইউজ করব। অ্যাডভান্টেজ,
অ্যাডভান্টেজটা হচ্ছে এটা হচ্ছে একটা পারফেক্ট কম্বিনেশন অফ বিজেটি অ্যান্ড মসফেট। মানে এর মধ্যে আপনি এটা যখন ইকুইভ্যালেন্স সার্কিট দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি একটা মসফেট এবং বিজেটির কম্বিনেশন। এবং এই জন্য বলা হয় যে এটা অ্যাকচুয়ালি বেস্ট কম্বিনেশন। ইট হ্যাজ বেস্ট কম্বিনেশন কোয়ালিটি। কিছু কিছু আপনার বিজেটির ক্ষেত্রে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, মসফেটের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সো আমরা দুইটা একটা অপটিমাম একটা কম্বিনেশন পেয়ে থাকতে পারি, দুইটা পেয়ে থাকি আর কি, এই দুইটা কম্বিনেশনে, যার ফলে আমার এখানে কিছু যেটা আমার বিজেটিতে ডিসঅ্যাডভান্টেজ ছিল, বাট ওইটার আমরা মসফেটের অ্যাডভান্টেজটা এখানে আমরা ইউটিলাইজ করতে পারতেছি। সো ইট হ্যাজ বেস্ট কম্বিনেশন কোয়ালিটি অফ বিজেটি অ্যান্ড মসফেট। এই এরপর অ্যাডভান্টেজ হচ্ছে ইট হ্যাজ হাই ইনপুট ইম্পিডেন্স। ইনপুট সাইডে আইজিবিটির ইম্পিডেন্সটা অনেক বেশি, যেটা কার ক্যারেক্টারিস্টিক্স এর মতো ছিল, লাইক মসফেট, যেটা মসফেটের মতো ছিল। আর এটা বলা যায় ইট হ্যাজ লো অন স্টেট পাওয়ার লস। এটা হচ্ছে আপনার অন স্টেটে পাওয়ার লসটা কম হচ্ছে। এটা কার ক্যারেক্টারিস্টিক্স ছিল? এটা ক্যারেক্টারিস্টিক্স ছিল লাইক লাইক বিজেটি, লাইক অ্যাজ ইন বিজেটি। আচ্ছা, সো এখানে আমরা কি বললাম যে ইনপুট ইম্পিডেন্সে আপনার হাই এবং অন স্টেটে এর পাওয়ার লস কম। এবং যেহেতু ইনপুট ইম্পিডেন্সটা হাই, সো আমরা কি বলতে পারি যে এটা কিন্তু ইনপুট মসফেটের ক্যারেক্টারিস্টিক্স বহন করতেছে ইনপুট সাইডে। তো আমরা যদি আপনার আইজিবিটির ইকুইভ্যালেন্স সার্কিটটা তো আপনাকে আঁকতে বলি, আইজিবিটির আইজিবিটির ইকুইভ্যালেন্স সার্কিট যদি আপনাকে আঁকতে বলি তাহলে কিরকম হবে? ভালো করে খেয়াল করবেন, ইনপুট সাইড আমরা বলছি ইনপুট সাইডের ইনপুট ইম্পিডেন্সটা বেশি, এটা কার মতো? মসফেটের মতো ছিল। এবং অন স্টেটে পাওয়ার লসটা যেরকম হয় সেটা হচ্ছে আপনার বিজেটির মতো। তার মানে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি, তার মানে যদি ইনপুট সাইডে মসফেটের ক্যারেক্টারিস্টিক্স বহন করে এবং এইটা হচ্ছে আপনার বিজেটি এবং মসফেটের একটা কম্বিনেশনের মতো কাজ করে। সো ইনপুট সাইডে এ হচ্ছে ইনপুট সাইডে মসফেট আছে। সো আমি যদি আইজিবিটির একটা ইকুইভ্যালেন্স সার্কিট আঁকি, সো ইনপুট সাইডে থাকবে মসফেট, ইনপুট সাইডে থাকবে মসফেট। এখানে তো একটা রেজিস্ট্যান্স আছে, এটাকে আমরা ড্রিফট রেজিস্ট্যান্স বলে থাকি। এবং আউটপুট সাইডে থাকবে কি? বিজেটি। তা আউটপুট সাইডে যে আমরা বিজেটি রাখলাম। এই যে, সো এটা হচ্ছে আমাদের এমিটার, এটা হচ্ছে আমাদের কালেক্টর, এবং এটা হচ্ছে আমাদের গেট। এটা হচ্ছে আমাদের ইনপুট সাইড, আর এটা হচ্ছে আমাদের আউটপুট সাইড। ক্লিয়ার? जी सर। হুম। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে দেখেন যে তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আইজিবিটি ফুল ফর্মটা কি, আইজিবিটির সিম্বলটা নিয়ে আমরা আলোচনা করলাম, অ্যাডভান্টেজ কি, তারপরে আইজিবিটির ইকুইভ্যালেন্স সার্কিটটা কিরকম, এবং বলেছি যে আইজিবিটি হচ্ছে আপনার কম্বিনেশন অফ মসফেট এবং বিজেটি। আচ্ছা, এখন তাহলে আমি আপনাদেরকে স্ট্রাকচারটা নিয়ে একটু কথাবার্তা বলি, আইজিবিটি স্ট্রাকচার। স্ট্রাকচারটার সাথে এর ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি পড়াই ফেলবো। তো আমরা যদি আইজিবিটি স্ট্রাকচারটা একটু খেয়াল করি,
সো আইজিবিটি স্ট্রাকচারটা আমরা একটু দেখতেছি। অ্যান্ড এটা হচ্ছে এন প্লাস, এখানে একটা এন, আর একটু ভালো করে রাখি তার, এটা হচ্ছে এন প্লাস, এটা হচ্ছে এন প্লাস, এর সাইডে হচ্ছে এন প্লাস, এর সাইডে হচ্ছে এন প্লাস, আর এটা হচ্ছে পি সাব পি, আর এটা হচ্ছে পি। প্লাস ও মাইনাস দিয়ে কি বুঝে এগুলো ব্যাখ্যা আগেও দিয়েছি, স্যার বলছি না। এটা হচ্ছে পি প্লাস, এবং এটা হচ্ছে এন মাইনাস। আর যেসব পয়েন্টে আমি সবুজ কালার ইউজ করতেছি, ধরেন এটা পুরোটাই সবুজ, ঠিক আছে, এটা মনে করবেন পুরোটাই সবুজ, সবুজ কালার দিয়ে ভরাট করা। আর এখান থেকে, এখান থেকে এতটুকু পর্যন্ত ধরেন আপনার সবুজ কালার দিয়ে ভরাট করা। যেগুলো সবুজ কালার দিয়ে ভরাট করা সেগুলো একটা অন্যরকম অর্থ বহন করবে, এটা আমি বুঝাচ্ছি, বাট এটা মনে করবেন এই যেগুলা দিয়ে যেটা সবুজ কালার বহন মানে ভরাট করা। সো এইটাও সেম, সবুজ কালার দিয়ে ভরাট করা। সো যেসব জায়গায় জায়গায় আমি সবুজ কালার ইউজ করছি বা ভরাট করা থাকবে, সেটা আপনার বোঝায়, এই যে যেটা সবুজ কালার দিয়ে এরকম ভরাট করা, সেগুলোকে আপনার বুঝাচ্ছে সেগুলো আপনার মেটালিক বডি, মেটাল বডি, বা এটা মেটালিক কন্টাক্ট আছে, ঠিক আছে, কারেন্ট পরিবহন করে এরকম কিছু, ইনসুলেটেড না। ওকে। আর এইখান থেকে একটা কন্টাক্ট আমার এই যেখানে আছে, এটা হচ্ছে আমাদের গেট, এটা হচ্ছে গেট, এবং এই যে এটা আছে এইটা হচ্ছে এমিটার, এই যে এই পোর্শনটা হচ্ছে আপনার এমিটার, আর কালেক্টরটা হচ্ছে এই যে এইটা। এবং এখানে কিন্তু একটা মেটালিক কন্টাক্ট আছে, ভালো করে দেখবেন মেটালিক। সো এইটা হচ্ছে আমার কালেক্টর, এইটা। সো এইটাই অ্যাকচুয়ালি আপনার আইজিবিটি স্ট্রাকচারটা। তো এখানে যদি আমি একটু খেয়াল করে দেখি, আর একটু একটু আর একটু ডিপে যাচ্ছি আস্তে আস্তে। সো একটু ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, যে আমার যদি কারেন্ট ফ্লো করার লাগে তাহলে কিন্তু আপনার এইখানে গেট আছে, যেটা অলরেডি আমরা যদি পাওয়ার বিজেটির সাথে কল্পনা করি তাহলে এটা হচ্ছে আমাদের বেস, এবং কারেন্টটা ফ্লো করবে অ্যাকচুয়ালি কালেক্টর থেকে মিটারের দিকে। তাহলে আপনার কন্ডাকশনটা হবে কোথা থেকে কোথায় যাবে, কালেক্টর থেকে এমিটারের দিকে। আইদার কালেক্টর যাবে এখান থেকে যেভাবেই হোক, এখান থেকে এই পজিশনে অথবা এখান থেকে এই পজিশনে, তাহলে কন্ডাকশন মোডটা থাকবে। আচ্ছা, তো বাদ বাকি যে এই যেখানে খালি জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে এখানে সাদা জায়গাগুলো, এগুলো হচ্ছে আপনার সিলিকন ডাইঅক্সাইডের তৈরি। যেটা এই সিলিকন ডাইঅক্সাইড কি এটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল, বা এখানে সে ইনসুলেটর হিসেবে কাজ করছে। তো এই যে একটু আগে বললাম যে আপনার গেটের সাথে কালেক্টরের একটা আহ, ফাঁকা জায়গা থাকে। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে আপনার এই কালেক্টরের সাথে এবং গেটে একটা ইনসুলেটেড মেটেরিয়াল দ্বারা পৃথক করা থাকে, এই যে সিলিকন ডাইঅক্সাইড একটা মেটেরিয়াল দ্বারা পৃথক করা থাকে। এমিটারের এই যে গেট থেকে আপনার হচ্ছে যে এমিটার বলেন বা গেট থেকে এই যে কালেক্টর বলেন, একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে। এই জন্য আপনার যখন সিম্বলটা করেছেন ওই মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল। তো এইটা একটা জাংশন যেটাকে আমরা বলছি কালেক্টর, এবং এইটা হচ্ছে আপনার এই এই লেয়ারটাকে বলা হচ্ছে ড্রিফট লেয়ার।
এটা হচ্ছে ড্রিফট লেয়ার, আর এটা হচ্ছে ইনজেকশন লেয়ার। এটা হচ্ছে ইনজেকশন লেয়ার। আচ্ছা, আর এটা হচ্ছে ড্রিফট লেয়ার। এখন যেটা হচ্ছে ইনজেকশন লেয়ারে কি হচ্ছে, এটা আপনার ইলেকট্রনটা ইনজেক্ট হয়, যার ফলে আপনি যখন কালেক্টর টু এমিটারে ভোল্টেজ যখন আপনি বাড়াবেন, তখন আপনার কালেক্টর থেকে এমিটারের দিকে কারেন্টের ফ্লোটা বেশি কম বেশি হয়। এবং আপনার কারেন্টটা কালেক্টর থেকে এমিটারে যাবে কিনা সেটা কন্ট্রোল করে হচ্ছে গেটটা। আগেকার মতোই এখন পর্যন্ত আগেকার মতোই কথাবার্তা আছে। এখন যেটা হলো যে দেখেন, এইটা হচ্ছে একটা জাংশন। এই যে এই এইটা হচ্ছে একটা জাংশন। এই জাংশনটাকে আমরা বলছি J1 জাংশন। আর এইখানে আরেকটা জাংশন আছে, যেটাকে আমরা বলতেছি J2 জাংশন। সো এখন কি করা হবে, আমি আপনাদেরকে আগেও বলছি, যদি আপনার এখন আইজিবিটি তে সাপোজ ধরেন এর মতো অবস্থায় আপনি এই এমিটারে ধরেন এখানে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে এটা নেগেটিভ প্রান্ত, পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ। এখন এই পজিটিভ প্রান্তটা আপনি কানেক্ট করে দিয়েছেন হচ্ছে এই কালেক্টরের সাথে, আর এই নেগেটিভ প্রান্তটা এই এই নেগেটিভ প্রান্তটা কানেক্ট করে দেওয়া হয়েছে আপনার এমিটারের সাথে। এই এটা হচ্ছে একটা ব্যাটারি, ধরেন এটাকে আমরা বলতেছি ভিসিসি। পজিটিভ প্রান্তটা কানেক্ট করা হচ্ছে কালেক্টরের সাথে এবং নেগেটিভ প্রান্তটা কানেক্ট করা হচ্ছে এমিটারের সাথে। এমন অবস্থায় আপনি গেটে কোনো ভোল্টেজ দেন নাই, এমন অবস্থায় যদি আপনি এটাকে অপারেট করাইতে চান, সে আপনার নন কন্ডাকশন মোডে থাকবে। অবশ্যই আপনাকে গেটে পালস দিতে হবে বা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে হবে, যাতে করে আপনার একটা চ্যানেল তৈরি হয়। এবং চ্যানেল তৈরি হলেই আপনার কালেক্টর থেকে এই এমিটারের দিকে কারেন্ট ফ্লোটা হবে। চ্যানেল এখনো তৈরি হয় নাই। চ্যানেলটা তৈরি করার জন্য কি করতে হবে, আপনার গেটে একটা পালস দিতে হবে বা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে হবে। তো এখানেও ধরেন আমি একটা ব্যাটারি রাখতেছি, নেগেটিভ প্রান্ত এখানে, পজিটিভ নেগেটিভ পজিটিভ, এই যে এটা কানেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে কি হলো, এই এখানে আমরা একটা ভোল্টেজ এটা ব্যাটারি রাখছি যেটা আসলে ড্রাইভ করতেছে আপনার গেটকে। তো এইরকম যদি হয়, তাহলে দেখেন কি হচ্ছে। এখন দেখেন, ধরেন আপনার এখন আমি যেটা বলতেছি তাহলে কিন্তু এখন কন্ডাকশন মোডে থাকবে। বাট ধরেন আমার এখানে গেটের এই ভোল্টেজটা দেওয়া ছিল না, তাহলে কন্ডাকশন মোডে কেন থাকবে না? দেখেন আমি আপনার বলতেছি, যদি এখানে আপনার এই ধরেন এখন এইটা নাই, এটা চিন্তা করেন যে এটা নাই। আচ্ছা, তো তাহলে কি হবে, যে এই এমিটারের এইখানে আমার নেগেটিভ অ্যাপ্লাই করা হয়েছে আর কালেক্টরে পজিটিভ অ্যাপ্লাই করা হয়েছে। তো আমি বলতে পারি তাহলে কালেক্টরে পজিটিভ অ্যাপ্লাই করা মানে হচ্ছে এইখানে পজিটিভ, এখানে পজিটিভ, আর মানে হচ্ছে এখানে নেগেটিভ। তার মানে পজিটিভ পজিটিভ যদি থাকে তাহলে কিন্তু সেখানে একটা ফরওয়ার্ড বায়াস তৈরি হয়, ওই জাংশনে ফরওয়ার্ড বায়াস ক্রিয়েট হয়। তার মানে আমরা বলতে পারি এই J1 আছে, J1টা ফরওয়ার্ড বায়াস অবস্থায় আছে। আর এখানেও সেম কথা, যে আপনার এইটা জাংশন যদি চিন্তা করেন, যে এমিটারে হচ্ছে আপনার নেগেটিভ অ্যাপ্লাই করা আছে, তাহলে এটা নেগেটিভ, আর এখানে হচ্ছে আপনার এই যেখানে এই পজিটিভটা এখানে। তার মানে এখানে আমার পজিটিভের সাথে এখানে নেগেটিভ, আর এই পজিটিভের সাথে নেগেটিভ, আর নেগেটিভের সাথে পজিটিভ। তার মানে এই জাংশনটাতে হবে আপনার রিভার্স বায়াস। সো তাহলে কি হবে জানেন, এই কারেন্টটা যখন আপনার যাওয়ার রাস্তা পাবে না, কারণ ফরওয়ার্ড বায়াস তো সে কারেন্ট ফ্লো করতে পারবে। বাট এখানে রিভার্স বায়াস হওয়ার কারণে কারেন্টটা কিন্তু, রিভার্স বায়াস অবস্থায় কিন্তু আপনার রেজিস্ট্যান্সের পরিমাণটা অনেক বেশি থাকে, নিয়ারলি ওপেন সার্কিট। সো যখনই ধরেন আপনি কারেন্টটা ফ্লো করলো, কিন্তু সে এইখানে রিভার্স বায়াস অবস্থা থাকার কারণে এই কারেন্টটা ভেদ করতে পারবে না, এদিকে যাইতে পারবে না, এমিটারে যাইতে পারবে না, এই জন্য সে নন কন্ডাকশন মোডে থাকবে। বাট যদি আমি এখানে এখন কি করব, যদি এই ভোল্টেজটা যদি আমার এখন গেটে অ্যাপ্লাই করা হয়, এখানে পজিটিভ প্রান্তটা গেটে আছে, এই গেটে থাকা মানে হচ্ছে এই যে মেটালিক কন্টাক্ট আছে। তার মানে এই পজিটিভটা মানে হচ্ছে এখানে কি হবে জানেন, এখানে যখন আমি পজিটিভ এই যে ব্যাটারি অ্যাপ্লাই করেছি বা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করেছি এখানে গেটে,
এই পজিটিভটা এই যে মেটালিক বডির মাধ্যমে, তার মানে এখানেও আপনার পজিটিভ আছে। তো পজিটিভ যদি থাকে, এখন দেখেন এখানে হচ্ছে আমার একটা মেটালিক বডি, এটা কিন্তু মেটালিক বডি, আগে বলছি সবুজ কালার করা। আর এখানে কি আছে, এতটুকু অংশ আছে আপনার সিলিকন ডাইঅক্সাইড, এবং এখানে আবার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আছে। সো আমরা জানি যে দুইটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মাঝখানে যদি ইনসুলেটর থাকে, তাহলে সেখানে আপনার একটা ক্যাপাসিটর ক্রিয়েট হয়, ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরের তাহলে প্রিন্সিপালটা কিরকম, এখানে যেহেতু আমি পজিটিভ অ্যাপ্লাই করেছি, তার মানে এইখানে একটা ক্যাপাসিটরের প্লেট তৈরি হয়েছে, এইখানে আরেকটা ক্যাপাসিটরের প্লেট তৈরি হয়েছে। এখানে পজিটিভ থাকার কারণে ক্যাপাসিটরের এই প্লেটে আপনার নেগেটিভ চার্জ গুলো জমা হয়ে থাকবে। আর এখানে যেহেতু নেগেটিভ চার্জ জমা হয়ে আছে, এখানে পজিটিভ চার্জ জমা হয়ে থাকবে। ক্যাপাসিটর দুই প্লেটে এভাবে চার্জ গুলো ধরেন আলাদা হয়ে গেল। এখন এইখানে পজিটিভ থাকার কারণে কি হবে জানেন, এইখানে পজিটিভ থাকার কারণে যেটা হবে, দাঁড়ান একটু, ওকে। তো এইখানে পজিটিভ থাকার কারণে যেটা হবে আবার, এখানে যেহেতু পজিটিভ, এখানে নেগেটিভ চার্জের একটা লেয়ার থাকবে, আবার এখানেও একটা নেগেটিভ চার্জ থাকবে, জমা হবে আর কি এখানে নেগেটিভ চার্জ। তাইলে আলটিমেটলি কি হলো দেখেন, এবং এইটা তাহলে কি হবে দেখেন, তাহলে আমার একটা চ্যানেল তৈরি হয়ে যাবে কিভাবে জানেন, এখানে এটা তো ফরওয়ার্ড বায়াসেই ছিল, এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসে ছিল এই যে জাংশনটা। তাহলে কারেন্টটা সে আপনার কি রকম ভাবে ফ্লো করা শুরু করবে, এই যে এখানে যাবে, এখানে এটা চ্যানেল তৈরি হবে এই বরাবর, এভাবে এইভাবে একটা চ্যানেল তৈরি হবে, আবার এখান থেকে এই বরাবর একটা চ্যানেল তৈরি হবে। আলটিমেটলি ইলেকট্রনের যে ফ্লোটা হবে বা কারেন্ট যেভাবে চলাচল করবে, সেটা হচ্ছে এখান থেকে যে এভাবে যে এমিটারে গিয়ে, এখান থেকে যে বা এমিটারে গিয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে ওয়ার্কিং প্রিন্সিপালটা? জি স্যার। আচ্ছা। সো এখানেও আমরা বলতে পারছি যে আপনি যতক্ষণ পর্যন্ত গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কালেক্টর থেকে এমিটারের দিকে কোনো কারেন্ট ফ্লো হবে না। দ্যাট মিনস যে নন কন্ডাকশন মোডে থাকবে। আর যখন আপনি গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছেন, একটা থ্রেশহোল্ডের উপরে আর কি একটা মিনিমাম ভোল্টেজ থাকে, ওটাকে আমরা বলি থ্রেশহোল্ড ভোল্টেজ। তো ওই থ্রেশহোল্ড ভোল্টেজের মিনিমাম, যখন আপনি থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে একটু বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন, তখন আপনার এখানে একটা চ্যানেল তৈরি হবে, এবং যে চ্যানেল তৈরি হওয়ার কারণে আপনার কারেন্টটা ফ্লো করবে কালেক্টর থেকে এমিটার দিকে, এবং আইজিবিটিটা কন্ডাকশন মোডে থাকবে। সো অনেকটা কাজ করতেছে আমার বিজেটির মতো, মানে অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ ভোল্টেজ অন দ্য গেট টার্মিনাল, the IGBT will be on the conduction mode and current will flow from the collector to emitter terminal. ঠিক আছে? বুঝা গেছে পুরোটা? जी सर। তাহলে এটা হয়ে গেল আমাদের আইজিবিটির স্ট্রাকচার, এবং ওয়ার্কিং প্রিন্সিপালটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম। তো এখন যদি আমি সার্কিটের মাধ্যমে আপনাকে একটা ব্যাখ্যা করি, সাপোজ এটাকে আমি একটু সার্কিটের মাধ্যমে দেখাচ্ছি। আইজিবিটি সিম্বল তো আপনি জানেনই, একটু আগে দেখাইছি। সো আইজিবিটি সিম্বলটা কিরকম, আচ্ছা
তো এখন একটু খেয়াল করি, তাহলে আমার আইজিবিটিটা কোনটা? এই যে আইজিবিটির সিম্বলটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আইজিবিটি। তো যে এখানে দেখেন আইজিবি, যে গেটে আমরা একটা পজিটিভ টার্মিনাল অ্যাপ্লাই করছি, যার ফলে থ্রেশহোল্ডের উপরে যখন আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, গেটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ করবে। গেটে কারেন্ট হলে কালেক্টর এবং এমিটারের শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিট হলে এই ভোল্টেজ সোর্সের কারণে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। ক্লিয়ার? जी सर। আচ্ছা, তো আলটিমেটলি আমরা কি বুঝলাম? যদি আমি গেটের যে ভোল্টেজটা সেটা যদি আমি বাড়াই দেই, তাহলে আমার গেটের যে কারেন্ট আছে সেটা বেড়ে যাবে। এবং গেটে কারেন্ট থাকলে আপনার অ্যাকচুয়ালি এই ভিসিই, গেটে যদি কারেন্ট বাড়ে তাহলে যে গেট থেকে এমিটারের যে ভোল্টেজটা সেটাও বাড়বে। এবং এটা যদি বাড়ে, তার মানে এটা শর্ট হয়ে গেল, তার মানে কারেন্ট যাবে, তার মানে আইসিও বাড়তে থাকবে। বাট আইসি যদি বাড়তে থাকে তাহলে কি হবে? দেখেন, এটা তো শর্ট হয়ে গেল, শর্ট হয়ে গেলে কিন্তু ভোল্টেজ কমতে থাকে। সো ভিসিই, দ্যাট মিনস কালেক্টর টু এমিটারের যে ভোল্টেজটা সেটা কমতে থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেলো আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। আশা করি আলহামদুলিল্লাহ ভালোই বোঝা হয়েছে। এরপর হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলবো। ক্যারেক্টারিস্টিক্স, তো দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, দেখবো আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আর আরেকটা দেখবো হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো যদি আমরা ফার্স্টে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে এটা হচ্ছে আপনার গ্রাফটা হবে কিরকম? তো ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে আউটপুট কারেন্ট ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে। এটা হচ্ছে আউটপুট কারেন্ট, আর এটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে ইনপুট ভোল্টেজ, যেটা হচ্ছে ভিজিই। আউটপুট কারেন্ট এবং ইনপুট ভোল্টেজ। ওকে, সো আমরা ক্যারেক্টারিস্টিক্সটা কি দেখলাম? যে আপনি যতক্ষণ পর্যন্ত গেটে ধরেন একটা ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত আপনি না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত যখন আমি ভোল্টেজটা না পাচ্ছি, তখন কিন্তু কালেক্টরের মধ্যে কোনো কারেন্ট পাবো না আমরা। কারণ কি, যদি আপনার ওই যে বেজ, আপনি গেট টু এমিটারে ভোল্টেজ যদি আপনার থ্রেশহোল্ডের চেয়ে বেশি মানে না হয়, তাহলে ওই যে আপনার গেটের মধ্যে কারেন্ট যাবে না। আর গেটের মধ্যে কারেন্ট না গেলে তো আপনার ওই কালেক্টর টু এমিটারের যে মোডটা আছে ওইটা তো আপনার ওপেন সার্কিটের মতো কাজ করবে। ফলে তখন তো আপনার কারেন্টটা ফ্লো হবে না। তো যখনই আপনার থ্রেশহোল্ডের চেয়ে, তার মানে ভিজিইটি, এটি মানে থ্রেশহোল্ড, তার মানে গেট টু এমিটারের ভোল্টেজটা যখনই আপনার এই থ্রেশহোল্ডের চেয়ে, যখনই বড় হবে, তখনই আপনার আস্তে আস্তে সে কন্ডাকশন মোডে যাবে এবং কারেন্ট বাড়তে থাকবে। ক্লিয়ার? जी सर। তাহলে এটা হচ্ছে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আর আরেকটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম? ওয়াই এক্সিসে থাকবে হচ্ছে আপনার আউটপুট কারেন্ট। তো আউটপুট কারেন্ট এখানে হচ্ছে আইসি আউটপুট কারেন্ট, এবং এক্স এক্সিসে থাকবে হচ্ছে আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ হচ্ছে ভিসিই, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আর এটা হচ্ছে আউটপুট কারেন্ট। সো এটা 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 গ্রাফটা দেখতে কিরকম? এই এটা এরকম। এটা তো এরকম হচ্ছে আপনার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, সো এখন কোনটা কোন রিজন সেটা নিয়ে আমরা একটু কথা বলি।
এটা একটু খেয়াল করেন, যদি আমরা এটা খেয়াল করি, এই যে এটা কিন্তু এদিকেও একটা, তখন এই যে এরকম, এটা যেটা সেটা হচ্ছে কাট অফ রিজিয়ন, কারণ এখানে আপনার কোনো কারেন্ট যাচ্ছে না। তো এটা হচ্ছে কি, এই যে পোর্শনটা আছে, যে পোর্শনটা আছে যেখানে আপনার কোনো কারেন্ট ফ্লো করে না, অ্যাকচুয়ালি আইডিয়াল ক্ষেত্রে এটা হয় যে কোনো কারেন্ট, বাট একটা সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো করে। নন আইডিয়াল ক্ষেত্রে ওই ওপেন থাকা অবস্থাতে সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো করে, সামান্য। তো ওইটাকে আমরা বলে থাকি আসলে লিকেজ কারেন্ট। তো যাই হোক, এইটাকে আমরা বলতেছি কাট অফ রিজিয়ন, এটাকে আমরা বলতেছি কাট অফ রিজিয়ন। এবং এখানে অ্যাকচুয়ালি এই যে সামান্য পরিমাণ যে কারেন্ট, আমি যদি বলি নন আইডিয়াল কন্ডিশনের ক্ষেত্রে যে সামান্য পরিমাণ একটা কারেন্ট ফ্লো করে, ওই কারেন্টটা যে কারণে ফ্লো করে সেটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য আপনার ওই সামান্য পরিমাণ কারেন্টটা ফ্লো করা শুরু করে। আচ্ছা, আর এই যে এই রিজিয়নটা যেটা দেখতেছেন এতটুকু, এই রিজিয়নটা যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়ন। আর এখানে যেটা দেখতেছেন, এই যে রিজিয়নটা, এটাকে আমরা বলে থাকি স্যাচুরেশন রিজিয়ন। এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, আর এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। তো স্যাচুরেশন রিজিয়ন কি হয় যে দেখেন, আপনি একটা পর্যায়ে ভোল্টেজ কনস্ট্যান্ট থেকে যায়, এই যে এখানে ভোল্টেজ ফিক্স থেকে যায় এবং কারেন্টের পরিমাণ বাড়তে থাকে, এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন এটা। তো এই হলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ আইজিবিটি। তো একটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এবং কোনটা অ্যাক্টিভ রিজিয়ন কোনটা স্যাচুরেশন রিজিয়ন এটা আমরা আপনাদেরকে দেখাইলাম। আইজিবিটির ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে, স্ট্রাকচার দেখানো হয়েছে, ওয়ার্কিং প্রিন্সিপাল দেখানো হয়েছে, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজ বলেছি, এবং হচ্ছে কিভাবে কাজ করে এই আর কি, আর আইজিবিটি ফুল ফর্ম কি সেটাও দেখানো হয়েছে। এই হলো আমাদের আজকে এখন পর্যন্ত আমরা কি বললাম, পাওয়ার বিজিটি নিয়ে কথাবার্তা বলা হয়েছে, আইজিবিটি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আর বাকি থাকে হচ্ছে আপনার ধরেন ওই এসসিআরটা কি আজকে পড়বেন না নেক্সট ক্লাসের জন্য পড়বেন? স্যার নেক্সট ক্লাসেই। আচ্ছা, তাহলে আপাতত এতটুকু পড়াশোনা করে আসেন, যেহেতু আজকে একটু ইয়া পড়ানো হচ্ছে, তো একটু পড়া করে আসেন, আমরা এরপরে আস্তে আস্তে আরো একটু বেশি করে পড়তে হবে আর কি, নাহলে ইয়া হবে না। তো এটা পড়ে আসেন, নেক্সট ক্লাসের আগে টাস্ক হচ্ছে এইটুকু জিনিস পড়ে আসা। নেক্সট ক্লাসে কিন্তু আমরা হচ্ছে এসসিআর দেখবো, ডায়াক ট্রায়াক দেখতে পারি, যদি না দেখি তাহলে সরাসরি হচ্ছে কনভার্টারে চলে যাব, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমি আপাতত রেকর্ডিংটা